গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে থাম্বনেলটা রেডি হয়নি, তাই আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা থেকেই মানে পিপিটিটা প্রেজেন্ট করব। ক্লাসটা শুরু করার আগে আমি একটু কথা বলে নিই। আমরা যে সিরিজটা করছি এখানে পার ক্লাসে টোটাল সাতটা ক্লাস হবে। পার ক্লাসে 50 টু 60টা কোয়েশ্চেন থাকবে। আমি তোমাদেরকে বলেছি যে কোন ক্লাসে কি টপিক থাকবে। আজকের টপিক হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। ওকে, তো সেখান থেকে আমরা টোটাল 60 কোয়েশ্চেন করব। একটু ফাস্ট ফরওয়ার্ড হবে। জেনারেলি আমাদের ক্লাসগুলো একটু স্লো হয়, একটা কোয়েশ্চেন হয়, তারপর সেটা অ্যানালাইজ হয়, তারপর নেক্সট কোয়েশ্চেনে যায়। তো এখানে অ্যানালাইজ হবে কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড হবে। অ্যান্ড এই 60টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কে কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং এই যে পিডিএফটা সেটা তোমরা আমাদের টেলিগ্রামে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই দুটো জায়গাতে তোমরা এই পিডিএফটা পাবে। প্রিভিয়াস যে সিরিজটা ছিল আমাদের, যেখানে আরআরবি এনটিপিসির আমরা এনটিপিসির পিওয়াইকিউ সিরিজ করছিলাম এবং সেখানে আমরা 25টা পার্ট করেছি ডিটেল অ্যানালিসিস সহ। সেখানে কিছু কিছু টপিক বাদ চলে গেছিল, আমরা সেই টপিকগুলোর উপর বেশি ফোকাস করেছি এবং সাথে রিভিশনের জন্য আমরা কিছু কোয়েশ্চেন্স রেখেছি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হাউ মেনি স্টেটস অফ ম্যাটার হ্যাভ বিন ডিটারমাইন্ড বাই সায়েন্টিস্ট সো ফার? বিজ্ঞানীরা এখনো পর্যন্ত পদার্থের কতগুলি অবস্থা নির্ধারণ করেছেন? আরআরবি গ্রুপ ডিতে এসছে দুটো, পাঁচটা, তিনটে নাকি চারটে? মানে সোজা কোয়েশ্চেন যে পদার্থের কতগুলি অবস্থা রয়েছে। সাধারণত পদার্থের তিনটি অবস্থা, কিন্তু এখনো পর্যন্ত পদার্থের পাঁচটি অবস্থা ইনভেন্ট করা হয়েছে, ডিটারমাইন করা হয়েছে। কি কি পাঁচটি অবস্থা? প্রথমত হচ্ছে সলিড, গ্যাস এবং লিকুইড এবং গ্যাস, এবং একটা হচ্ছে তোমার বোস আইনস্টাইন কনডেন্স, বিইসি, এবং 5 নম্বর হচ্ছে এটা হচ্ছে ফিফথ স্টেট। ঠিক আছে, এটা ফিফথ স্টেট এবং এটা হচ্ছে ফোর্থ স্টেট, যেটা হচ্ছে প্লাজমা। এনার্জি লো থেকে হাই এর দিকে আমরা যদি যাই, তাহলে বোস আইনস্টাইন কনডেন্সেটের এনার্জি সব থেকে লো, তারপর হচ্ছে প্লাজমা সব থেকে হাই। এখানে আমরা কাইনেটিক এনার্জির কথা যদি দেখি তাহলেও সেক্ষেত্রে একই সিকোয়েন্স আমরা দেখতে পাবো। একটুখানি আমি এখানে ডিটেলস দিয়েছি সলিড, লিকুইড এবং প্লাজমা। সলিড তো অ্যাজ ইউ অল নো যে এখানে সব থেকে রেগুলার শেপ দেখতে পাবো, সব থেকে মলিকিউলগুলো কাছাকাছি অবস্থান করবে। ইন্টারমলিকুলার স্পেস সব থেকে কম হবে এখানে, তারপরে একটু বেশি, এখানে আরো একটু বেশি। এখানে কি হবে না, এখানে চার্জ পার্টিকেল তৈরি হয়ে যাবে, এক্সট্রিমলি হাই টেম্পারেচার থাকবে এবং এখানে চার্জ পার্টিকেল তৈরি হয়ে যাবে। কোথায় দেখা যায়? স্টারে দেখা যায়। অ্যাটম লুজ দেয়ার ইলেকট্রনস এবং বিকেম পজিটিভ অর নেগেটিভ চার্জ, এবং এই স্টারের মধ্যে যে কোনো নক্ষত্রের মধ্যে কিন্তু আমরা এই প্লাজমা স্টেটটা দেখতে পাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which of the following statement is not correct with respect to substance? পদার্থের ক্ষেত্রে নিচের কোনটি বিবৃতিটি সঠিক নয়? There is no attraction force between particles of matter. পদার্থের কণাগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই। Particles of matter move continuously in fluid and air. পদার্থের কণাগুলি তরল এবং বাতাসে অবিচ্ছিন্নভাবে চলাচল করে। Matter is made up of particles. পদার্থ কণা দিয়ে তৈরি। দেয়ার ইজ ইন্টারমলিকুলার স্পেস বিটুইন পার্টিকলস অফ ম্যাটার। পদার্থের কণাগুলির মধ্যে অন্তর আণবিক স্থান রয়েছে। কোনটা এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করেছে? উত্তর করো। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। বলেছে পদার্থের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স থাকবে না। এটা একদমই ভুল কথা। যে কোনো দুটো ম্যাটার, সেটা যদি কোনো মাস থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহলে তাদের মধ্যে অবশ্যই একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, যেটাকে আমরা বলি গ্র্যাভিটি। Next question, question number 3. What is the name of the process in which gas is directly converted into solid? যে প্রক্রিয়া গ্যাস সরাসরি কঠিনে রূপান্তরিত হয় তাকে কি বলা হয়? সাবলিমেশন, ডিপোজিশন, কন্ডেনসেশন নাকি এভাপোরেশন? ডিরেক্টলি গ্যাস সলিডে কনভার্ট হচ্ছে। ডিরেক্টলি যখন গ্যাস সলিডে কনভার্ট হচ্ছে উইদাউট কামিং ইনটু দ্য লিকুইড ফেজে আসার আগেই সে সলিডে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিপোজিশন। আমরা যদি ইন্টার কনভার্সন অফ স্টেটস একটুখানি খেয়াল করি, তাহলে সলিড থেকে লিকুইডে যাচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে মেল্টিং, বা বাংলাতে বলা হয় গলন। আচ্ছা, আর সলিড থেকে যদি গ্যাসে হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় সাবলিমেশন, বাংলাতে বলা হয় ঊর্ধ্বপাতন। ওকে, লিকুইড থেকে যখন সেটা গ্যাসে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে এভাপোরেশন, বা বয়েলিং বললে ভালো হয়। বয়েলিং, স্ফুটন,
এবং যখন গ্যাস থেকে লিকুইডে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কনডেনসেশন বা তরলীকরণ, এবং যদি লিকুইড থেকে সলিডে যায় সেটাকে বলা হচ্ছে ফ্রিজিং বা কঠিনীভবন। আর গ্যাস থেকে যখন সলিডে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিকম্পোজিশন। মানে কোন স্টেপটাকে কি বলা হয় সেটা কিন্তু খেয়াল রাখবে। Next question number 4. Liquid and solid are difficult to compress due to which type of intermolecular forces? কোন ধরনের আন্তঃআণবিক বলের কারণে কঠিন পদার্থের সংকোচন করা কঠিন? দেখো 2025 এর কোয়েশ্চেন এটা, ঠিক আছে? রিসেন্ট কোয়েশ্চেনের লেভেল দেখছো? রিপালসিভ ফোর্স, ভ্যান্ডারওয়াল ফোর্স, লন্ডন ফোর্স নাকি ডিসপারশন ফোর্স? কোন ফোর্সের জন্য লিকুইড কে এবং সলিড কে কম্প্রেস করাটা ডিফিকাল্ট হয়ে যায়? কেন ডিফিকাল্ট হয়ে যায়? কারণ তাদের মধ্যে ভ্যান্ডারওয়াল ফোর্সেস কাজ করে। ভ্যান্ডারওয়াল ফোর্সেস হচ্ছে কিছু নন কনভেনশনাল ফোর্স। নন কনভেনশনাল ফোর্স মানে আমরা সাধারণত দেখি যে কোভ্যালেন্ট বন্ড অথবা আয়নিক বন্ডের মাধ্যমে দুটো অ্যাটমের মধ্যে বন্ড তৈরি হয় এবং তারা নিজেদের মধ্যে বন্ড ফরমেশন করে মলিকিউল তৈরি করে, ঠিক আছে? কিন্তু এই ভ্যান্ডারওয়াল ফোর্স হচ্ছে মানে এই যে কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড বা তোমার যে সমস্ত মেটালিক বন্ড গুলো আছে সেগুলো ছাড়া যে সমস্ত বন্ড যেগুলো এদের থেকে উইক বাট স্টিল সেটা একটা সিগনিফিকেন্স রোল প্লে করে একটা মলিকিউলের স্টেবিলিটিতে, সেগুলোকে বলা হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্সেস। এই ভ্যান্ডারওয়াল ফোর্সেস বিভিন্ন রকমের হতে পারে। সেটা ভ্যান্ডারওয়াল ফোর্সেস হাইড্রোজেন বন্ডিং হতে পারে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হতে পারে, লন্ডন ডিসপারশন ফোর্স হতে পারে। হাইড্রোজেন বন্ডিং হচ্ছে এই ভ্যান্ডারওয়াল ফোর্স গুলোর মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স এবং লন্ডন ডিসপারশন ফোর্স হচ্ছে সব থেকে উইক ফোর্স। ভ্যান্ডারওয়াল ফোর্সেস আর ইন্টারমলিকিউলার ফোর্সেস, এগুলোকে বলা হচ্ছে দুটো মলিকিউলের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা কি বলা হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্সেস। খেয়াল রাখবে যখন দুটো অ্যাটমের মধ্যে যে বন্ডিং ফোর্স কাজ করছে, সেটা যে বন্ডিং মলিকিউল তৈরি করছে, অ্যাটম থেকে যখন মলিকিউল তৈরি করছে তখন তার মধ্যে হচ্ছে হয় আয়নিক বন্ড তৈরি হচ্ছে নইলে কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? কিন্তু দুটো মলিকিউলের মধ্যে যে বন্ডগুলো কাজ করছে সেগুলোকে বলা হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্সেস। এবং এটা যখন ডিস্টেন্স বাড়তে থাকে তখন তাদের স্ট্রেংথ কমতে থাকে। যত দূরে সরে যাবে তত তাদের মধ্যে যে স্ট্রেংথ রয়েছে সেটা কমতে থাকবে। সেটা গান ছিল না, প্রজাপতি বিস্কুটের দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। তো সেই রকম যদি দূরত্ব বাড়ে তাহলে এদের মধ্যে যে স্ট্রেংথ সেটা কমতে থাকবে। এবং ভ্যান্ডারওয়াল ফোর্সেস আর উইকার দ্যান দ্য ইন্ট্রামলিকুলার ফোর্সেস। ইন্ট্রামলিকুলার ফোর্স কোনগুলো? না, যেগুলো হচ্ছে দুটো মলিকিউলের তোমার ভেতরের যে ফোর্সেস, মানে দুটো মলিকিউল যে বন্ড, ধর দুটো ক্লোরিন অ্যাটম রয়েছে, সেই দুটো ক্লোরিন অ্যাটম বন্ড তৈরি করছে যেটা হচ্ছে একটা আয়নিক বন্ড তৈরি করছে, সেইখানের যে ফোর্সটা সেটার থেকে অনেক উইক হবে ভ্যান্ডারওয়াল ফোর্সেস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফিজিক্যাল চেঞ্জ? নিচের কোনটি একটি ভৌত পরিবর্তন? ফার্মেন্টেশন অফ গ্রেপস, রাইপিং অফ ফ্রুটস, মেল্টিং অফ আইস কিউব, না কার্ডিং অফ মিল্ক? আঙুর যে ফার্মেন্টেড হয়ে যায় সেটা, নাকি ফল পেকে যাওয়া, বরফ ঘনকের গলে যাওয়া, নাকি দুধ থেকে দই তৈরি হওয়া? ফিজিক্যাল চেঞ্জ কোনটা জিজ্ঞেস করেছে? ফিজিক্যাল চেঞ্জ এখানে হচ্ছে অপশন সি, মেল্টিং অফ আইস কিউব ইজ a physical change. না, অপশন সি হবে, মেল্টিং আ আইস কিউব এ ফিজিক্যাল চেঞ্জ, কার্ডিং অফ মিল্ক না, এটা কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ। এবং দুধকে দইয়ে পরিবর্তন করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস সাহায্য করে। এবং দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড আমরা আর কোথায় পড়ি? ল্যাকটিক অ্যাসিড পড়ি হচ্ছে তোমার অবাধ শোষণ, মানে অক্সিজেনের অ্যাবসেন্টে যখন রেসপিরেশন হচ্ছে ইন মাসল টিস্যু, তখনও আমরা দেখি ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হয় এবং যার জন্য আমরা মাসলে ফ্যাটিক অনুভব করি। যখন সাডেনলি তুমি দৌড়াচ্ছ এবং তোমার পায়ের মাসল গুলোতে যখন প্রচুর পরিমাণে এনার্জি দরকার হচ্ছে কিন্তু সেখানে অক্সিজেনের সাপ্লাই ততটা নেই যতটা প্রয়োজন ছিল, তখন অক্সিজেনের অ্যাবসেন্সে সেখানে শ্বসন প্রক্রিয়া চালু হচ্ছে এবং সেখানে এটিপি উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেট হয়। ঠিক আছে, আঙুর
আঙুর থেকে ওয়াইন তৈরি হয় এবং ফার্মেন্টেড, এই যে ফার্মেন্টেড প্রসিডিওরটা, এই প্রসিডিওরটা ইনভেন্ট করেন কে বলবে, এবং তার নাম অনুসারে আরেকটা প্রসিডিওরের নাম আছে যেটাকে বলা হয় পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন প্রসেসটা ইনভেন্ট করেন লুই পাস্তুর, এবং সেখানে এই পাস্তুরাইজেশন প্রসেসে কিন্তু দুধের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে মারা হয়, এবং দেখবে যখন প্যাকেট দুধ কেনো তখন সেখানে লেখা থাকে পাস্তুরাইজড মিল্ক। ওকে, ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জের মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে এখানে কোনো নতুন সাবস্টেন্স তৈরি হবে না, কেমিক্যাল চেঞ্জে নতুন সাবস্টেন্স তৈরি হবে। সাপোজ হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে তৈরি করবে হচ্ছে জল, সেটা হচ্ছে একটা আমার কেমিক্যাল চেঞ্জ। কিন্তু যখন সেটা আইস থেকে মেল্ট হয়ে ওয়াটার হচ্ছে, কিংবা ওয়াটার থেকে ওয়াটার ভেপার হচ্ছে, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল চেঞ্জ। কোনো স্টেট চেঞ্জ করা সেটা কিন্তু ফিজিক্যাল চেঞ্জের মধ্যে পড়বে। দ্য প্রপার্টিজ অফ সাবস্টেন্স রিমেইন দ্য সেম, যে প্রপার্টি গুলো থাকে সেগুলো সেম থাকবে। দ্য প্রপার্টিজ অফ দ্য সাবস্টেন্স চেঞ্জ, ইট ইজ মোস্টলি রিভার্সেবল, সাধারণত এটা রিভার্সেবল হয়, ইট ইজ মোস্টলি ইরিভার্সেবল, এটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইরিভার্সেবল হয়। ওকে, এবং এই যে রিভার্সেবল, এটা কি করতে পারি আমরা, যদি প্রেসার টেম্পারেচার চেঞ্জ করি তাহলেই কিন্তু এটা রিভার্সেবল হয়ে যায়, কিন্তু এখানে আমরা প্রেসার এবং টেম্পারেচার চেঞ্জ করে কিন্তু আগের স্টেজে ফিরে যেতে পারবো না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, দ্য heterogeneous mixture in which solute particle do not dissolve but remain suspended throughout the medium is called, যে ভিন্নধর্মী মিশ্রণে দ্রাবকের কণাগুলি দ্রবীভূত হয় না কিন্তু মাধ্যমে সর্বত্র ছড়িয়ে থাকে তাকে কি বলা হয়? আনস্যাচুরেটেড সলিউশন, সাসপেনশন, কোলয়েড নাকি স্যাচুরেটেড সলিউশন? আনস্যাচুরেটেড সলিউশন মানে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, সাসপেনশন, কোলয়েড নাকি সম্পৃক্ত দ্রবণ। বলছে যে যেখানে সলিউট পার্টিকেল গুলো বা দ্রাবক কণাগুলি দ্রবীভূত হয় না কিন্তু মাধ্যমে সর্বত্র ছড়িয়ে থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অপশন সি হবে। হ্যাঁ, অপশন সি হবে, এটা কোলয়েডাল সলিউশন বলা হয়। সাসপেনশন হলে সেটা থিতিয়ে পড়ে যাবে, এটা অপশন সি হবে। এটার অ্যান্সারটা একটুখানি দেখে নিও, ভুল মার্ক করা আছে, অপশন সি হবে। কারণ সাসপেনশনের ক্ষেত্রে মলিকিউলার পার্টিকেল গুলোর সাইজ এতটা বড় হয় যে সেটা নিচে থিতিয়ে পড়ে যায়, ঠিক আছে, সাসপেনশনের ক্ষেত্রে। কোলয়েডের ক্ষেত্রে কিন্তু সেটা থিতিয়ে পড়ে না। স্যাচুরেটেড সলিউশন কাকে বলে? যখন একটা সলিউশনের মধ্যে যতটা সলিড পার্টিকেল নেওয়ার ক্ষমতা তার ছিল সে ততটা নিয়ে ফেলেছে, তখন সেটাকে আমরা বলছি স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশনের যখন একটা সলিউশন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তারপরে যদি তার মধ্যে কোনো সলিড পার্টিকেল অ্যাড করি আমরা, দেন সেটা আর ডিসলভ হয় না। তো ওই যে মানে যেটা যে সলিবিলিটি ছিল সেই সলিবিলিটির মানে হাইয়েস্ট মাত্রাটা পেরিয়ে যাওয়ার পর যদি তাতে আরো সলিড পার্টিকেল অ্যাড করা হয় তখন সেটা আনস্যাচুরেটেড সলিউশন হয়ে যায় বা অসম্পৃক্ত দ্রবণ হয়ে যায়। খেয়াল রাখবে, যদি আমরা কোনো সলিউশনের টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে তার সলিবিলিটি ইনক্রিজ করবে। দেখবে যে তোমরা কোন একটা জলে, সাপোজ তুমি জলের মধ্যে কিছু একটা গুলতে চাইছো, কোন একটা পাউডার, সাপোজ স্টার্চ জলের মধ্যে গুলতে চাইছো, সেখানে কিন্তু সহজে স্টার্চটা গলে না জলের, কিন্তু সেটা যদি একটু গরম করে দেওয়া হয় জলটাকে তখন কিন্তু স্টার্চটা ইজিলি ডিসলভ হয়ে যায়। তো টেম্পারেচার ইনক্রিজ করলে সলিবিলিটি ইনক্রিজ করবে। আর সাসপেনশনের ক্ষেত্রে পার্টিকেল সাইজ কত হয়? পার্টিকেল সাইজ তোমরা কমেন্ট সেকশনে বলবে, এবং কোলয়েডালের ক্ষেত্রে পার্টিকেল সাইজ কত হয় সেটাও তোমরা কমেন্ট সেকশনে বলবে। particle size, solute particle. Next question, when two liquid do not dissolve each other and do not form a solution, what is called? যখন দুটি তরল একে অপরের মধ্যে দ্রবীভূত হয় না এবং দ্রবণ তৈরি করে না তাদেরকে কি বলা হয়? সলভেন্ট, সলিউট, ইমমিসিবল নাকি ডিক্যান্টেশন? দ্রাবক অমিশ্রণযোগ্য নাকি ডিক্যান্টেশন? যখন দুটোই তরল, ঠিক আছে, এখানে দুটোই তরল একে অপরের মধ্যে দ্রবীভূত হয় না, যেমন ধরো জল আর তেল তুমি মিশিয়েছো, সেটা কিন্তু একে অপরের উপর দ্রবীভূত হবে না, তখন সেটাকে বলা হচ্ছে ইনমিসিবল লিকুইড, একটা অপরের মধ্যে দ্রবীভূত হচ্ছে না। এবং এই ইনমিসিবল লিকুইডকে সেপারেট করতে আমরা কি ইউজ করি? এটা সেপারেট করতে আমরা ইউজ করি সেপারেটিং ফানেল ইউজ করি। আচ্ছা, দ্রাব হচ্ছে, আমরা দেখি যে সলিউশন সেটা দুটো পার্ট, একটা হচ্ছে সলভেন্ট যেটার মধ্যে গোলা হচ্ছে সেটা হচ্ছে সলভেন্ট, আর একটা হচ্ছে
সলিউট যেটা ডিসলভ করা হচ্ছে, এটা হচ্ছে দ্রাবক এবং এটা হচ্ছে দ্রাবক, ওকে, আর এটা হচ্ছে দ্রবণ। সলিউশন ইজ অলওয়েজ আ হোমোজিনিয়াস মিক্সচার। সলিউশন হচ্ছে সবসময় একটা হোমোজিনিয়াস মিক্সচার, ওকে। এখানে দেখো ম্যাটারকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, একটা হচ্ছে মিক্সচার। পিওর সাবস্টেন্স মানে তার মধ্যে একই টাইপের মলিকিউল রয়েছে, ঠিক আছে, মলিকিউল। তার মধ্যে আছে এলিমেন্ট। এলিমেন্ট মানে কি, সেখানে যে অ্যাটম গুলো রয়েছে সেগুলো একই, যেমন O2, N2, Cl2, F2, তারপর হচ্ছে তোমার ধরো O3, একই টাইপের অ্যাটম রয়েছে। এলিমেন্টের ক্ষেত্রে অ্যাটম সেম থাকবে, সেম অ্যাটম। এবং কম্পাউন্ড কি, যেমন ধরো জল, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, NO2, H2SO4, যে কোনো দুটো, তিনটে, চারটে, পাঁচটা যাই হতে পারে, কিন্তু সেটা কম্পাউন্ড কখন হবে, যখন তারা নিজেদের মধ্যে বন্ড তৈরি করছে এবং সেটার একটা মানে আলাদা একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, সেটা হচ্ছে কম্পাউন্ড। মিক্সচার কাকে বলছি, মিক্সচার হচ্ছে যখন আমরা দুটো জিনিস মিক্স করছি এবং মিক্স করার পরেও যে জিনিস দুটো আমরা মিক্স করছি সেই দুটোর যে ক্যারেক্টারিস্টিক সেটা তখনও পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে না। এখানে কি হচ্ছে, কম্পাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, কম্পাউন্ডে যখন হাইড্রোজেন আর অক্সিজেন মেশাচ্ছ তখন তৈরি হচ্ছে জল, এবং এই জলের যে প্রপার্টি তার সাথে অক্সিজেন এবং হাইড্রোজেনের প্রপার্টির কিন্তু কোনো মিল নেই। কিন্তু মিক্সচারের ক্ষেত্রে সাপোজ তুমি জলের মধ্যে মিশিয়েছো সল্ট, ঠিক আছে, জলের মধ্যে মিশিয়েছো সল্ট, তাহলে কিন্তু যে মিক্সচারটা তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু সল্টের প্রপার্টি থাকবে, আবার জলের প্রপার্টিও থাকবে। ধরো জলের মধ্যে মিশিয়েছো তুমি সুগার বা চিনি, সেক্ষেত্রে তুমি যে জলের মানে মিশ্রণটা পাবে, সলিউশনটা পাবে, সেটা কিন্তু মিষ্টি হবে, কারণ সেটার মধ্যে সুগারের প্রপার্টি রয়েছে। এটা হচ্ছে মিক্সচার আর কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স। মিক্সচার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্ট, ওয়ান ইজ দ্য হোমোজিনিয়াস মিক্সচার, টু ইজ দ্য হেটেরোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার কোনটা, হোমোজিনিয়াস মিক্সচার মানে টোটাল যে তোমার মিক্সচারটা তৈরি হয়েছে সেখানে যে মলিকিউল গুলোর ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন গুলো ইকুয়াল থাকবে। মানে ধরো তুমি একটা জলের দ্রবণ তৈরি করেছো, একটা সুগার এন্ড সল্টের দ্রবণ তৈরি করেছো, তুমি যেখান থেকেই সল্ট এবং সুগারের মানে ধরো একটা চামচে করে তুললে তুমি একটা শরবত থেকে, তো যেখান থেকে তোলো না কেন, ওই উপর থেকে তুললেও তুমি যেরকম রেশিও পাবে, নিচের থেকে তুললেও সেরকম রেশিও পাবে। আমরা অঙ্কের ক্ষেত্রে রেশিওর অঙ্ক করি না, যে এত ইস্টু এত মেশানো হলো দিয়ে একটা দ্রবণ তৈরি করা হলো। তো দ্রবণ বা সলিউশন ইজ অলওয়েজ আ হোমোজিনিয়াস মিক্সচার। সলিউশন ইজ অলওয়েজ আ হোমোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচার কিরকম, সাসপেনশন ইজ এ হেটেরোজিনিয়াস মিক্সচার। ধরো তুমি জল আর কাদার একটা মিশ্রণ নিয়েছো আর সেটাকে রেখে দিয়েছো, রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবে নিচের দিকে থিতিয়ে পড়ে গেছে কাদাটা, ওপরে জলটা রয়েছে। তুমি যদি ওপর থেকে জলটা তোলো তাহলে সেখানে কাদার ভাগ কম পাবে, যদি একদম নিচের থেকে তোলো সেখানে কাদার ভাগ বেশি পাবে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস মিক্সচার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, the process of glare resulting from a collision causes by a collision with particles floating in the liquid of light is called। কোনো আলোর তরল পদার্থে ভাসমান কণার সঙ্গে যে সংঘর্ষের ফলে সৃষ্ট প্রক্রিয়াকে কি বলা হয়। একটা সলিউশন আছে, তার মধ্যে যে মানে যে ফ্লোটিং যে পার্টিকেল গুলো রয়েছে, সেই পার্টিকেল গুলোর উপর তুমি কোনো লাইট ফেলেছো, সেই লাইটের সাথে পার্টিকেল গুলোর যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, সেই ইন্টারঅ্যাকশনটাকে কি এফেক্ট বলা হয়, রামান এফেক্ট বলা হয়, টিন্ডাল এফেক্ট বলা হয়, স্নেল এফেক্ট বলা হয়, নাকি হাইগেন্স এফেক্ট বলা হয়। এটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, যেটা আমরা কোলয়েডাল সলিউশনে দেখতে পাবো, কোলয়েডাল সলিউশনে দেখতে পাবো এবং সাসপেনশনে দেখতে পাবো, কিন্তু আমরা ট্রু সলিউশনের ক্ষেত্রে কিন্তু টিন্ডাল এফেক্ট দেখতে পাবো না। Next question, question number 9. What is the scale for measuring a hydrogen ion concentration in solution? দ্রবণে হাইড্রোজেন আয়ন ঘনত্বের পরিমাপের স্কেল কি, ডিবি স্কেল, ওএইচ স্কেল, পিএইচ স্কেল, নাকি হাইড্রোজেন স্কেল? আমি অনেকবার বলেছি এটা, যে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ নোন অ্যাজ পিএইচ, পিএইচ অফ দ্য সলিউশন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, ঠিক আছে, যেটা হচ্ছে পিএইচ স্কেল, যেখানে আমরা নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এরকম থার্ড ব্র্যাকেটে লেখা হয়, ঠিক আছে।
এটা যদি আমরা ভাষায় লিখি, নেগেটিভ লগ অফ হাইড্রোজেন ion concentration is known as pH of solution. Clear? ওকে, ডিবি হচ্ছে ডেসিবেল স্কেল, যেটা আমরা সাউন্ড মাপতে ব্যবহার করি। খেয়াল রাখবে, যদি পিএইচ হচ্ছে 7 তার মানে সেটা নিউট্রাল, যত আমরা 0-র দিকে অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে অ্যাসিডিক, যত আমরা 14 এর দিকে অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে বেসিক। এই যে কালারটা দেখছো, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল যে পিএইচ ইন্ডিকেটর রয়েছে, সেই ইউনিভার্সাল পিএইচ ইন্ডিকেটরে কোন কালারটা আসলে কিরকম অ্যাসিডিক বা বেসিক নেচারের হবে সেটার এখানে স্কেল তোমরা দেখতে পাচ্ছ। Next question, which British physicist has awarded the Nobel Prize in Physics in 1906 for his work on discovery of electron? ইলেকট্রন আবিষ্কারের পর তার কাজের জন্য 1906 সালে কোন ব্রিটিশ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন? জেমস চ্যাডউইক, নিলস বোর, জে থমসন নাকি রাদারফোর্ড? কে পেয়েছিলেন নোবেল প্রাইজ কি আবিষ্কার করার জন্য? না, ইলেকট্রন আবিষ্কার করার জন্য। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, জে থমসন। জে থমসন নোবেল প্রাইজ পেয়েছিলেন ইলেকট্রন আবিষ্কারের জন্য, যেখানে আমরা দেখি তোমার, আচ্ছা এখানেই বলে দিই, থমসন এন্ড পুডিং মডেল, যেটাকে আমরা ওয়াটারমেলন মডেলও বলে থাকি। এখানে দেখো, ইলেকট্রন হচ্ছে বাইরের কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ, নিউট্রন হচ্ছে নিউট্রাল, এবং নিউট্রন আর নিউট্রালি চার্জ পার্টিকেল লোকেটেড ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম। ওকে, এখানে ডিসকভারি রয়েছে, জে থমসন অ্যান্ড ইংলিশ ফিজিসিস্ট ডিসকভার ইলেকট্রন ইন দ্য ইয়ার অফ 1897 এবং তারপরে তিনি নোবেল প্রাইজ পান। আচ্ছা, গোল্ডস্টেইন যিনি হচ্ছে জার্মান সায়েন্টিস্ট, যিনি ডিসকভার দ্য পজিটিভ পার্টিকেল ডিসকভার করেছিলেন, যেটা পরে রাদারফোর্ড সেই পজিটিভ পার্টিকেলটার নাম দিয়েছিলেন প্রোটন, এবং নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1911, এবং স্যাডউইক যিনি হচ্ছেন নিউট্রন আবিষ্কার করেছিলেন। ওকে, এবং এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হিস্ট্রি অফ অ্যাটম। অ্যাটমের যে ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টটা যদি একটা ছোট্ট রিক্যাপ আমরা করি, তাহলে দেখবো জন ডাল্টন তিনি বলেছিলেন একটা সলিড পার্টিকেল, মানে তিনি খুব বেশি ডিটেলস বলতে পারেননি, তিনি জাস্ট বলেছিলেন যে একদম প্রিমিটিভ ফেজে আমরা দেখবো যে মাস কনজারভেশনের থিওরির উপর বেস করে আমরা জন ডাল্টনের একটা মডেল পড়বো, যেটা ফার্স্ট হচ্ছে অ্যাটমিক মডেল, এবং তারপরে থমসন পুডিং মডেল পড়বো, যেখানে পাম পুডিং মডেল, তারপর রাদারফোর্ডের যে মডেল পড়বো আমরা, সেখানে দেখবো যে ভেতরে একটা নিউক্লিয়াস রয়েছে, তার চারিপাশে ইলেকট্রন গুলো ঘুরছে, এই মডেলটা দিচ্ছেন রাদারফোর্ড। তারপর বোরের মডেল পড়বো, সেখানেও আমরা দেখবো যে বৃত্তাকার কক্ষপথের কথাই বলছেন। তারপরে মডার্ন কোয়ান্টাম অ্যাপ্রোচ, যেটা সোমারফিল্ডের তত্ত্ব আসবে, তারপরে আমরা দেখবো যে তখন বলা হবে যে ইলেকট্রিক্যাল পথে ঘুরছে ইলেকট্রন, সার্কুলার পথে নয়, এবং এই ইলেকট্রিক্যাল পথের যে কোনো একটা ফোকাসে অবস্থান করছে নিউক্লিয়াস, এবং electron is just not a particle, it has a particle and wave nature. ইলেকট্রন শুধুমাত্র কণা নয়, ইলেকট্রনের একটা কণা ধর্ম রয়েছে এবং একটা ওয়েভ বা তরঙ্গ ধর্ম রয়েছে, যেখান থেকে একটা নতুন একটা এরার সৃষ্টি হবে, যেটাকে আমরা কোয়ান্টাম অ্যাপ্রোচ বলছি, এবং সেখানে অ্যালবার্ট আইনস্টাইনের ভূমিকা একদম অনস্বীকার্য। তার কিছু থিওরি, যেই থিওরিগুলো যেমন ফটো ইলেকট্রন থিওরি, যেটা থেকে তিনি নোবেল প্রাইজ পান, তারপরে নিলস বোর তো আগেই কাজ করছে, সোমারফিল্ডের থিওরি, দেন তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবিষ্কার হবে, আরো কমপ্লিকেটেড থিওরি আমরা অ্যাটমের যে প্রপার ডিস্ট্রিবিউশন কিরকম রয়েছে সেটার থেকে পাবো। Next question number 11. The equivalent antiparticle of electron is called. ইলেকট্রনের সমতুল্য প্রতিকণাগুলিকে বলা হয় নিউট্রন, প্রোটন, অ্যান্টি ইলেকট্রন নাকি পজিট্রন? কোয়েশ্চেনের লেভেলটা তোমরা দেখো, প্রত্যেকটা আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন বা আরআরবি যে এক্সাম গুলো কন্ডাক্ট করেছে তার কোয়েশ্চেন, সায়েন্সের কোয়েশ্চেনের ডেপথ বুঝতে পারছো, উত্তর করতে পারছো কিনা সেটা জানাও। অ্যান্টিপার্টিকেল অফ ইলেকট্রন, অ্যান্টিপার্টিকেল অফ ইলেকট্রন কি বলা হবে সেটাকে বলা হয় পজিট্রন। ঠিক আছে, সেটাকে বলা হয় পজিট্রন। ওকে, নিউট্রনের একটা অ্যান্টিপার্টিকেল আছে যেটাকে বলা হয় নিউট্রিনো।
আচ্ছা, এখানে একটা জিনিস জাস্ট যেটুকু বলছি সেটুকু খেয়াল রাখবে, একটা হচ্ছে বোসন পার্টিকেলের এক্সাম্পল হচ্ছে তোমার হিগস বোসন, এবং ফার্মিয়ন্স এর এক্সাম্পল হচ্ছে ইলেকট্রন এবং নিউট্রিনো। ঠিক আছে, ইলেকট্রন এবং নিউট্রিনো। আর এখানে তোমার খেয়াল রাখবে যে ফার্মিয়ন্স এর ক্ষেত্রে প্লাস মাইনাস হাফ ইন্টিজারে স্পিন ভ্যালু হয়, এবং এখানে হচ্ছে হোল নাম্বারে স্পিন ভ্যালু হয়। ডাল্টনস থিওরি ওয়াজ বেসড অন হুইচ রুল? ডাল্টনের তত্ত্ব কোন নিয়মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? ফিক্সড রেশিও, কেমিক্যাল কম্বিনেশন, কনজারভেশন অফ মোমেন্টাম, মাস কনজারভেশন। আমরা প্রথমে যখন কেমিস্ট্রি পড়ি তখন ফার্স্ট চ্যাপ্টার, ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে তোমার কিছু লস থাকে, যেখানে হচ্ছে তোমার কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ ফিক্স ল, ফিক্স রেশিও, ইকুয়াল রিপ্রেজেন্ট মানে প্রপোর্শনালের ল, এইসব ল গুলো থাকে। তো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনজারভেশন অফ মাস। কনজারভেশন অফ মাসে কি বলা হচ্ছে যে দুটো রিয়াক্টেড মলিকিউল যদি নিজেদের মধ্যে রিয়াক্ট করে দুটো বা একটা যাই প্রোডাক্ট তৈরি করুক না কেন, এই দুটোর যে মাস, সেই মাসটা এটার মাসের সাথে ইকুয়াল হবে। এই দুটোর মিলিত মানে টোটাল রিয়াক্টেন্টের মাস এবং প্রোডাক্টের মাস, এই দুটো ইকুয়াল হবে। এবং এই বেসে, এই থিওরির ওপর, এই লয়ের ওপর বেস করে জন ডাল্টন তিনি তার ডাল্টনস অ্যাটমিক থিওরি দিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 13, atom molecules ion with equal number of electron are called? সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণু আয়নকে কি বলা হয়? আইসোটোনাস, আইসোটোপ, আইসোইলেকট্রনিক, ভ্যালেন্স, আইসোইলেকট্রনিক। কি বলেছে? অ্যাটম, মলিকিউল এবং আয়ন উইথ ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস। ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন বলেছে, তাহলে কি হবে? আইসো ইলেকট্রনিক। ইজি, আইসো ইজ দ্য টার্ম ফর ইকুয়াল। আইসো মানে হচ্ছে ইকুয়াল। Okay, next question, question number 14. According to Bohr's model of atom, what happened when an electron absorbs an energy of photon? বোরের পরমাণু মডেল অনুযায়ী কোনো একটি ইলেকট্রন যদি ফোটনের শক্তি শোষণ করে তখন কি ঘটবে? দেখো, আরআরবি গ্রুপ ডি তে এসেছে 2018 এ। It stays in the same orbit but oscillate rapidly. এটি একই কক্ষপথে থাকবে কিন্তু দ্রুত অসিলেট করতে থাকবে, দুলতে থাকবে। It emits light energy, এটা আলোক শক্তি নির্গত করবে। It goes to inner orbit, এটা অভ্যন্তরীণ কক্ষপথে চলে যাবে। It moves to the next outer orbit, এটা পরবর্তী বাইরের কক্ষপথে চলে যাবে। তোমাদেরকে আমি অ্যাটমিক থিওরি অফ বোরের অ্যাটমিক থিওরি পড়িয়েছি, এবং এখানে বলেছে যদি একটা ইলেকট্রন ফোটনের শক্তি শোষণ করে, কি পড়েছিলাম আমরা সেখানে? এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে হচ্ছে ইলেকট্রন গুলো এইভাবে ঘুরছে। একটা ইলেকট্রন স্টেশনারি অরবিটে থাকতে পারে এবং স্টেশনারি অরবিট থেকে অন্য একটা স্টেশনারি অরবিটেই জাম্প করতে পারে, মাঝে কোথাও দাঁড়াতে পারবে না। এবং জাম্প করার জন্য তার কিছু এনার্জি লাগবে, যেই এনার্জিটা, ধরো এটা হায়ার অরবিট, এটা লোয়ার অরবিট, এখান থেকে যখন এখানে যাবে এটার এনার্জি কিন্তু বেশি, E2, এটা হচ্ছে E1, E2 ইজ গ্রেটার দেন E1। এখান থেকে যখন এখানে যাবে তখন তার এনার্জি লাগবে এবং সেই এনার্জিটা সে অ্যাবজর্ব করবে। যখন ওপর থেকে নিচে নামবে তখন সে এনার্জি রেডিয়েট করবে, তাই তো? এটা আমরা পড়েছিলাম। তাহলে যদি এনার্জি শোষণ করে তাহলে কি করবে? সে নেক্সট অরবিটে চলে যাবে। তার যদি এনার্জি বেশি হয়ে যায় তবেই তো সে নেক্সট অরবিটে চলে যাবে। তুমি ফার্স্ট ক্লাসে রয়েছো, সেখান থেকে তুমি যদি মানে তোমাকে যদি প্রমোট করে দেওয়া হয়, তোমাকে যদি টিকিটটা চেঞ্জ করে বিজনেস ক্লাসের টিকিট দিয়ে দেওয়া হয়, তো তুমি থোড়াই না ইকোনমি ক্লাসে বসে থাকবে, তুমি তো বিজনেস ক্লাসে চলে যাবে। এবং সেই এনার্জি যেটা তোমাকে দেওয়া হলো সেটা তোমাকে অ্যাবজর্ব করতে হচ্ছে। যদি উল্টোটা হতো, যদি ওপর থেকে নিচে আসতো, যদি তোমাকে বিজনেস ক্লাস থেকে ইকোনমি ক্লাসে ফেরত পাঠিয়ে দিত, তাহলে বাকি যে টাকাটা ছিল সেটা তোমাকে কি করতো? ফেরত দিয়ে দিত। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে এক্সট্রা টাকাটা রেডিয়েট করতে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15. The atomic number of magnesium is 12. What will be its valency? পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ম্যাগনেসিয়ামের তার ভ্যালেন্সি কত? প্রথম কথা তো ম্যাগনেসিয়াম রয়েছে কোথায়? ম্যাগনেসিয়াম রয়েছে গ্রুপ 2 তে। গ্রুপ 2 তে যদি থাকে তাহলে তার ভ্যালেন্সি হবে 2। এবং এই 12টাকে আমরা কি করতে পারি? 2 + 8 10 + 2, এটা হচ্ছে আমার তোমার ইনার গ্যাসের কনফিগারেশন। 2 + 8 2 + 8 + 8 এইভাবে চলতে থাকে। তো এর শেষে হচ্ছে দুটো রয়েছে, তো দুটো রয়েছে মানে 2 ভ্যালেন্সি হবে, তো +2 হবে না -2 হবে? ম্যাগনেসিয়াম যদি এই 2টাকে ছেড়ে দেয় তাহলে কি হবে? Mg+2 তে কনভার্ট হয়ে যাবে, এবং ছেড়ে দিলে সেটাই তবে স্টেবল হয়ে যাবে। কারণ এটা যদি -2 হয়ে যায়, মানে দুটো ইলেকট্রন যদি নিয়ে নেয়, তাহলে তো 4 হয়ে যাবে লাস্ট সেলে। তো 4 হলে সেটা তো কোনো কাজের কথা না। অপশন
এ হচ্ছে সঠিক উত্তর। আর একটা জিনিস কিভাবে করতে পারতে, ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল এবং মেটালের কখনো নেগেটিভ ভ্যালেন্সি হয় না। সমস্ত মেটালসদের ক্ষেত্রে আমরা পজিটিভ ভ্যালেন্সি দেখতে পাবো। একটু আওয়াজ হচ্ছে, হয়তো বাইরে কাজ হচ্ছে, আই এম সরি ফর দ্যাট, কিছু করার নেই আমার। আইসোটোপস আর অ্যাটমস দ্যাট হ্যাভ দ্য, আইসোটোপ হলো সেই সব পরমাণু যাদের ক্ষেত্রে ড্যাশ থাকে, সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক মাস, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সেম হয়, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক মাস, একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক ভর, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক মাস, বিভিন্ন পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট ইন অ্যাটমিক, আচ্ছা সেম অ্যাটমিক মাস বাট ডিফারেন্ট ইন অ্যাটমিক নাম্বার। আইসোটোপ জিজ্ঞেস করেছে। আইসোটোপের ক্ষেত্রে কি হয়, আইসোটোপের ক্ষেত্রে আমরা এক্সাম্পল মনে রাখি H11, H12, H13, সেক্ষেত্রে কি হয়, অ্যাটমিক নাম্বারটা সেম হয় কিন্তু মাস নাম্বারটা আলাদা হয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। Next question, question number 7. Nuclides, nuclides which have same mass number is called same mass number. Mass number same হলে আমি বলেছিলাম mass number উপরে লেখা হয় এবং mass number same হলে হচ্ছে আইসোবার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অন্য অপশন দেখার দরকারই নেই। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখানে তোমার আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের এক্সাম্পল দেওয়া রয়েছে। আইসোবার দেখো উপরে মাস নাম্বার গুলো সেম, সেগুলো হচ্ছে আইসোবার, এবং আইসোটোন হচ্ছে নাম্বার অফ নিউট্রন যখন সেম হবে তখন সেটাকে বলা হচ্ছে আইসোটোন। দেখো 14 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত থাকবে, এখানে 8 থাকবে, 7 থেকে 15 বাদ দিলে 8 থাকবে, 8 থেকে 16 বাদ দিলে 8 থাকবে, তাহলে নিউটনের সংখ্যা হচ্ছে সেম। অ্যাটমিক নাম্বার মানে কি, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটনস, এন্ড মাস নাম্বার মানে কি, মাস নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন। Next question, question number 11. Which of the following statements regarding an atom is correct? পরমাণু সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটা সঠিক? Atoms are not electrically neutral. পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ নয়। An atom does not contain any positive charge. একটা পরমাণুতে কোনো ধনাত্মক চার্জ থাকে না। Atom as a whole are electrically neutral. সামগ্রিকভাবে পরমাণুগুলি বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। Atoms are partially electrically neutral. পরমাণুগুলো আংশিকভাবে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। 2024 একদম রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন। অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল, অ্যাটমস অ্যাজ এ হোল নিউট্রাল, নট ইলেকট্রিক্যালি নিউট্রাল তো নয়, অ্যাজ এ হোল অ্যাটম নিউট্রাল। কেন কি, কারণ নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যাটম ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটন। তো ইলেকট্রন এবং প্রোটন, যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে। ইলেকট্রন নেগেটিভলি চার্জ, প্রোটন পজিটিভলি চার্জ, অ্যাজ এ হোল অ্যাটমকে কি করে না নিউট্রাল বানিয়ে দেয়। এবং এই যে নিউট্রালিটি অফ অ্যান অ্যাটম, সেটা কিন্তু প্রত্যেকটা যে অ্যাটমিক মডেল, থমসন এন্ড পুটিং মডেল, বোরস অ্যাটমিক মডেল, রাদারফোর্ড অ্যাটমিক মডেল, সবগুলোই কিন্তু সেটাকে সাপোর্ট বা তার সাপোর্টে যুক্তি দিয়েছে যে কিভাবে নিউট্রালিটিটাকে এক্সপ্লেন করছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। এই রে কি হলো, 21-এর পর 19 কেন চলে আসলো, 17, এই মাঝখানে কোয়েশ্চেনের নাম্বার গুলিয়ে গেছে, অসুবিধা নেই, আগে পরে হয়ে গেছে। Which of the given statement about the non-metals is true? ধাতু অধাতু সম্পর্কে প্রদত্ত কোন বিবৃতিটা সঠিক? Non-metals are electropositive in nature and form the bonds by losing electron. non-metals electropositive in nature বলেছে, মানে অধাতুগুলো তড়িৎ ধনাত্মক প্রকৃতির হবে। non-metals are electronegative in nature and form bonds by gaining electron, ঋণাত্মক হবে এবং সেটা ইলেকট্রন বর্জন করে বন্ধন গঠন করবে। non-metals are electropositive in nature, form bonds by gaining electron. আচ্ছা এখানে অপশন গুলো পড়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ কথার মানে কি, ইলেকট্রোপজিটিভ কথার মানে কি, ইলেকট্রোপজিটিভ কথার মানে হচ্ছে সে ইলেকট্রনকে ছেড়ে দিতে চাইবে, ইলেকট্রনকে ছেড়ে দিতে চাইবে। ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ এবং যদি কোনো অ্যাটম পজিটিভ হয়, এই ইলেকট্রো কথাটা ছেড়ে দাও, যদি কোনো অ্যাটম পজিটিভ থাকতে চায় তাহলে সে ইলেকট্রনকে ছেড়ে দিলে তবেই সে পজিটিভ হতে পারবে। আর ইলেকট্রোনেগেটিভ মানে কি, ইলেকট্রোনেগেটিভ মানে সে নেগেটিভ মানুষ নেগেটিভই থাকতে চায়, সে নেগেটিভ মানুষ নেগেটিভই থাকতে চায়, সে ইলেকট্রন গেইন করতে চাইবে, গেইন করতে চাইবে। ঠিক আছে, এবার বলো
যে একটু আগে আমরা কি পড়লাম যে মেটালস আর ইলেকট্রোপজিটিভ, মেটালস হচ্ছে ইলেকট্রোপজিটিভ, তাহলে নন মেটালস কি হবে, নন মেটালস ইলেকট্রোনেগেটিভ হবে, আর ইলেকট্রোনেগেটিভ যদি হয় তাহলে সে কি করবে, ইলেকট্রন গেইন করতে চাইবে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ইলেকট্রন গেইন করতে চাইবে নন মেটালস, এবং ইলেকট্রন গেইন করে, এবং খেয়াল রাখবে এই নন মেটালস গুলো অলওয়েজ অ্যানায়ন ফর্ম করে, ঠিক আছে, অলওয়েজ অ্যানায়ন ফর্ম করে, অ্যানায়ন তৈরি করে। অ্যানায়ন কাকে বলি, কোন একটা নিউট্রাল অ্যাটম যদি একটা ইলেকট্রন গেইন করে নেয়, একটা ইলেকট্রন গেইন করে নেয়, তাহলে এক্স মাইনাস হয়ে যাবে, এই যে আয়নটা, এই আয়নটাকে বলা হচ্ছে অ্যানায়ন। আর যদি কোনো ইলেকট্রন লুজ করে তাহলে সেটা পজিটিভলি চার্জ হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ক্যাটায়ন। দেখো ক্যাটায়নে টি আছে, টিটা কেমন দেখতে, পজিটিভের মতোই দেখতে, তাহলে ক্যাটায়ন। নেক্সট কোয়েশ্চেন দেখো 19 20 21টা এদিক ওদিক হয়ে গেছে। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ মেটালিক ক্যারেক্টার অফ দ্য ফলোইং মেটালস, নিচের কোন ধাতুগুলির ধাতব চরিত্রের ক্রম হচ্ছে সঠিক। বেরিয়াম, সিজিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সিজিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিজিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, বেরিয়াম, সিজিয়াম। এখানে বলেছে ধাতব ধর্ম, ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি নয়, কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজ দিয়ে উত্তর করতে পারবে না, তোমরা বলে দিলে একদম যে সোডিয়াম হচ্ছে সব থেকে হাইলি রিঅ্যাক্টিভ মেটালস এমন অফ এই এই সবকটার মধ্যে সোডিয়াম হচ্ছে সব থেকে হাইলি রিঅ্যাক্টিভ আছে, তো সোডিয়াম যেটাতে আগে আছে সেটা হবে। এটা বলেছে ধাতব ধর্ম, মেটালিক ক্যারেক্টারের এ করতে। মেটালিক ক্যারেক্টারের ক্ষেত্রে দেখবে সিজিয়াম হচ্ছে মোস্ট ইলেকট্রো পজিটিভ অ্যাটম ইন পিরিয়ডিক টেবল, ওকে, অ্যান্ড ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রো নেগেটিভ অ্যাটম। এবার উত্তর করো। সিজিএম সব থেকে বেশি অপশন ডি তে আছে। হয়ে গেল। এখানে আমরা যদি একটু ট্রেন্ড গুলোকে খেয়াল করি, দেখো অ্যাটমিক রেডিয়াস ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করবে এবং ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করবে, এবং যদি বাঁ দিক থেকে ডান দিকে যাও তাহলে ডিক্রিজ করবে, বা উল্টো দিকে বলতে পারি আমরা ডান দিক থেকে বাঁ দিকে এলে ইনক্রিজ করবে। নন মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার নিচের থেকে ওপরে উঠলে মানে এই কর্নার বরাবর সেটা হচ্ছে ইনক্রিজ করবে, এবং মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। তার মানে একটা গ্রুপের এদিক থেকে এদিকে যখন যাব তখন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। ওপর থেকে নিচে যখন নামবো তখন আমার মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে। ডান দিক থেকে বাঁ দিকে গেলে, ঠিক আছে, সরি বাঁ দিক থেকে ডান দিকে গেলে, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে, ইলেকট্রোনেগেটিভিটিও ইনক্রিজ করবে, ইলেকট্রোনেগেটিভিটিও ইনক্রিজ করবে। এবং ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে, ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে। যেটা বাঁ দিক থেকে, খেয়াল রাখবে বাঁ দিক থেকে ডান দিকে গেলে যেটা বাড়বে, ওপর থেকে নিচে নামলে সেটা কমবে, ঠিক আছে। এটার এক্সপ্লেনেশন দিতে গেলে অনেক কিছু বলতে হবে, যেহেতু এটা রিভিশন ক্লাস, জাস্ট একবার রিক্যাপ করে নাও। কেন আয়নাইজেশন এনার্জি বাড়ছে, কেন ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে, এগুলো সমস্ত এক্সপ্লেনেশন আমরা করতে পারি, কিন্তু এখন সময় নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আবার 21 চলে এসেছে। আইডেন্টিফাই দ্য এলিমেন্ট দ্যাট হ্যাজ দ্য অ্যাটমিক নাম্বার 7, নিচের কোন মৌলটি চিহ্নিত করো যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7? ক্যালসিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন। ক্যালসিয়ামের কত অ্যাটমিক নাম্বার? ক্যালসিয়ামের হচ্ছে 20। নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের 7। ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 17, এবং অক্সিজেনের হচ্ছে 8। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং অপশন আর অল ট্রানজিশন মেটাল, নিচের কোন বিকল্পগুলি সব ট্রানজিশন ধাতু? ট্রানজিশন মেটাল কোথায় রয়েছে? গ্রুপ নাম্বার 12 থেকে, সরি 3 থেকে 12 পর্যন্ত রয়েছে ট্রানজিশন মেটালস, এবং যেটা রয়েছে ডি ব্লক এলিমেন্ট। হিলিয়াম ট্রানজিশন না, তাহলে অপশন বাদ চলে গেল। ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হ্যালোজেন। আচ্ছা, সোডিয়াম হচ্ছে মেটাল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো সোডিয়াম হচ্ছে এস ব্লকে রয়েছে, ম্যাগনেসিয়াম এস ব্লকে রয়েছে, অ্যালুমিনিয়াম পি ব্লকে রয়েছে, ম্যাঙ্গানিজ ডি ব্লকে রয়েছে। এখানে দেখো কপার, আয়রন, নিকেল, টাইটেনিয়াম, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, সবগুলোই ডি ব্লকে রয়েছে।
পিরিয়ডিক টেবিলটা দেখে নিও একবার। Which German scientist was the first to show the graphical representation of the periodicity of an atomic volume plotted against the atomic weight? কোন জার্মান রাসায়নিকবিদ প্রথম পারমাণবিক ভরের বিপরীত প্লট করে পারমাণবিক আয়তনের পর্যায়ক্রমিক ক্রমিকতার গ্রাফিক্যাল উপস্থাপনা করেন? দেখো আমি কিন্তু কোয়েশ্চেন সব পিওয়াইকিউ থেকে নিয়েছি, ঠিক আছে, পিওয়াইকিউ থেকে নিয়েছি এবং সব আরআরবি পিওয়াইকিউ থেকেই নিয়েছি, তাই ইচ্ছা করে আমি নিটের কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, জেইর কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এরকমটা কিন্তু না। উইলিয়াম র্যামসে, জন নিউল্যান্ডস, গ্লেন টি সিবোর্ড নাকি লোথার মেয়ার? অপশন ডি সঠিক উত্তর লোথার মেয়ার, যিনি হচ্ছেন তোমার অ্যাটমিক ভলিউম প্লট করেছিল, অ্যাটমিক ওয়েট এবং অ্যাটমিক ভলিউমের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন। Which of the following element is a number of the actinide series? কোনটা actinide সিরিজের সদস্য? আমরা দুটো এফ ব্লকে দুটো পাই, এফ ব্লকে দুটো সিরিজ পাই, একটা হচ্ছে ল্যান্থানাইড সিরিজ, একটা হচ্ছে ল্যান্থানাইড সিরিজ, একটা হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ, ঠিক আছে। ল্যান্থানাইড সিরিজ কোথায় রয়েছে? ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত। অ্যাক্টিনাইড সিরিজ রয়েছে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত। তো এখানে জিজ্ঞেস করেছে অ্যাক্টিনাইড সিরিজ, তো লুটেসিয়াম তো হবে না, ম্যাগনেসিয়ামও হবে না, ল্যান্থানামও হবে না। ল্যান্থানাম লুটেসিয়াম, তো এটা হয়ে গেল আমার ল্যান্থানাইড সিরিজ। ম্যাগনেসিয়াম হয়ে গেল তোমার হচ্ছে, ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2 তে রয়েছে, গ্রুপ 2 তে রয়েছে। গ্রুপ 2 তে কি, গ্রুপ 2 কে কি বলা হয়? অ্যালকালাইন আর্থ মেটাল, তাই তো, অ্যালকালাইন আর্থ মেটাল, এগুলো সব আমরা পড়েছি অলরেডি। এন্ড অপশন বি হচ্ছে সঠিক উত্তর থোরিয়াম, যার অ্যাটমিক নাম্বার কত থোরিয়ামের? থোরিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 90। ওকে, অবশ্যই এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ। খেয়াল রাখবে এই ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইড সিরিজের যে কটা এলিমেন্ট আছে সবাই কিন্তু হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অ্যাক্টিনাইড সিরিজের, আর ল্যান্থানাম সিরিজের কয়েকটা আমরা দেখতে পাবো যেগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ। অ্যাক্টিনাইড সিরিজের সমস্ত মৌলগুলো রেডিও অ্যাক্টিভ, ল্যান্থানাইড সিরিজেও হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমরা দেখতে পাবো। খেয়াল রাখবে গ্রুপ 17-এ, গ্রুপ 17 বলছি, গ্রুপ না সরি, পিরিয়ড 7-এ, পিরিয়ড 7-এ যতগুলো এলিমেন্ট আছে সবাই হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, সবাই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ এ অ্যান্টাসিড টু নিউট্রালাইজ স্টমাক অ্যাসিডিটি? নিম্নলিখিতর মধ্যে কোন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি প্রশমিত করতে অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়? আয়োডোফর্ম, মরফিন, ক্লোরিন নাকি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড? অ্যাসিডিটি নিউট্রালাইজ করতে কি ব্যবহার করা হবে? কোন একটা বেস ব্যবহার করা হবে, কোন একটা ক্ষার ব্যবহার করা হবে। আচ্ছা, বেস আর অ্যালকালাইডস এর মধ্যে ডিফারেন্স কি বলতো? বেস মানে হচ্ছে ক্ষার এবং অ্যালকালাইডস মানে হচ্ছে ক্ষারক। ক্ষারক, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? যে সমস্ত বেস ওয়াটারে ডিজলভ হবে, ওয়াটারে ডিজলভ হয়ে যাবে, সেগুলোকেই বলা হচ্ছে তোমার অ্যালকালাইডস বা ক্ষারক। তাহলে সমস্ত অ্যালকালাইডস বেস, মানে সমস্ত ক্ষারক হচ্ছে ক্ষার, কিন্তু সমস্ত ক্ষার কিন্তু ক্ষারক না। এই স্টেটমেন্টটা আমরা ছোটবেলায় বইতে পড়েছি যে সব ক্ষারক ক্ষার, কিন্তু সব ক্ষার ক্ষারক নয়। কেন নয়? কারণ ক্ষারক হচ্ছে, ক্ষারক কাকে বলছি? যে সমস্ত ক্ষার জলে দ্রবীভূত হয় তাদের কি বলছি? ক্ষারক। ওকে, আচ্ছা, তো ক্ষার ইউজ করতে হবে অ্যাসিডকে নিউট্রালাইজ করতে গেলে, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে হবে MgOH হোল টুয়াইস, যেটা হচ্ছে একটা বেস। আয়োডোফর্ম কোথায় ইউজ হয়? আয়োডোফর্ম ইউজ হয় হচ্ছে তোমার বিভিন্ন যে ক্রিম বেসড প্রোডাক্ট রয়েছে সেগুলো তৈরি করতে। মরফিন ইউজ হয় চেতনানাশক হিসেবে, চেতনানাশক হিসেবে, এখন আর ইউজ হয় না মরফিন। এটা পাওয়া যায় কোথা থেকে? পাওয়া যায় ধুতুরা গাছ থেকে পাওয়া যায়, ধুতুরা। আর ক্লোরিন ইউজ করা হয় ব্লিচিং পাউডারে।
ব্লিচিং এজেন্ট হিসেবে, ঠিক আছে, ব্লিচিং এজেন্ট হিসেবে ক্লোরিন ইউজ করা হয়। এবং ডিসইনফেক্টেড মানে জলের মধ্যে ব্লিচিং পাউডার ইউজ করা হয় যেটা ক্লোরিন রিলিজ করে, যেটা হচ্ছে জীবাণুদেরকে ডিসইনফেক্ট করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বেসেস ইজ ফাউন্ড ইন দ্য লাইম ওয়াটার? কোন ক্ষারকটি চুন জলে পাওয়া যায়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড? চুন জলে পাওয়া যায়। চুন জলে কি পাওয়া যায়? চুন জলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে, অপশন এ। পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে KOH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। Next question. Select the synthetic indicator from among the given options. প্রদত্ত বিকল্পগুলি থেকে কৃত্রিম নির্দেশকটি নির্বাচন করুন। লিটমাস সলিউশন, টার্মারিক, ক্যাবেজ জুস নাকি মিথাইল অরেঞ্জ? কোনটা হবে তোমার এখানে সিনথেটিক ইন্ডিকেটর? উত্তর করো, আমি একটু জল খেয়ে নিই। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মিথাইল অরেঞ্জ ইজ আ সিনথেটিক ইন্ডিকেটর, যেটা তোমার আমরা বিভিন্ন অ্যাসিড বেসড যে ট্রাইটেশন হয় সেটাতে ইউজ করি। এছাড়া আর কি ইন্ডিকেটর আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে ফেনানাফথলিন। ফেনানাফথলিন হচ্ছে একটা ইন্ডিকেটর যেটা নিউট্রালাইজেশন মানে নর্মালি হচ্ছে কালারলেস থাকে এবং আফটার নিউট্রালাইজেশন সেটা পিঙ্ক কালারের হয়ে যায়, ঠিক আছে। লিটমাস সলিউশন বা লিটমাস পেপার যেটা আমরা দেখি, যদি ব্লু লিটমাস সেটা রেড হয়ে যায় যদি সেটা অ্যাসিডের সংস্পর্শে আসে, এবং মানে অ্যাসিড কালার হচ্ছে রেডের কালার, এবং ব্লু লিটমাস রেড থেকে অ্যাসিড হয় যদি বেসের সংস্পর্শে আসে। টার্মারিকের মধ্যে একটা এলিমেন্ট থাকে যেটার নাম হচ্ছে, কোয়েশ্চেনটা দেখছিলাম, এক মিনিট, মনেই পড়ছে না কোন অ্যাসিড থাকে, একটা কোয়েশ্চেনে দেখছিলাম যেটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড থাকে, লিনোলেনিক অ্যাসিড থাকে, এবং খেয়াল রাখবে এর মধ্যে হচ্ছে কারকুমিন থাকে। কারকুমিন বলে একটা এলিমেন্ট থাকে যেটা হচ্ছে তোমার এই টার্মারিকটা যখন খাবারের মধ্যে ইউজ করা হয় তখন সেটা কালার প্রডিউস করে। ওকে, আচ্ছা তোমরা বলবে একটা জিকের কোয়েশ্চেন, টার্মারিক সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? টার্মারিক সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28। ভালো লাগছে তো ক্লাসটা নাকি বোরিং লাগছে? ভালো লাগছে না বোরিং লাগছে? নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটা ভুল? ইভাপোরেশন কজ কুলিং, বাষ্পীভবনের কারণে শীতলতা দেখা যায়। বোথ কুলিং এন্ড ইভাপোরেশন আর বাল্ক, স্ফুটন এবং বাষ্পীভবন উভয়ই একটা বাল্ক ফেনোমেনাটা নিচে চলে এসছে। বয়েলিং ইজ এ বাল্ক ফেনোমেনা, স্ফুটন একটি বাল্ক ফেনোমেনা, ইভাপোরেশন ইন এ সারফেস ফেনোমেনা। বাষ্পীভবন একটি পৃষ্ঠের ঘটনা। ইভাপোরেশন হচ্ছে একটা লিকুইডের যখন আপার সারফেস থেকে মলিকিউল গুলো বেরিয়ে যাচ্ছে, গ্যাস তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে ইভাপোরেশন। আর বয়েলিং এর ক্ষেত্রে টোটাল সারফেস থেকেই যখন আমার গ্যাস ফর্ম হচ্ছে সেটাকে বলা হচ্ছে বয়েলিং। তাহলে এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা বলেছে? বোথ বয়েলিং এন্ড ইভাপোরেশন ইজ এ বাল্ক ফেনোমেনা, এটা হচ্ছে ইনকারেক্ট। ইভাপোরেশন কুলিং ঘটায়, একদম ঠিক কথা, ইভাপোরেশনের ফলে কুলিং ঘটায়। ইভাপোরেশনের ফলে ইভাপোরেশনকে মানে ডিপেন্ড করে কি কি কন্ডিশনের উপর। একটা হচ্ছে হিউমিডিটির উপর ডিপেন্ড করে, যদি উপরেতে এনাফ ওয়াটার মলিকিউল থাকে তাহলে ইভাপোরেশনের রেট ডিক্রিজ করবে। যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে ইভাপোরেশনের রেট ইনক্রিজ করবে। যদি এয়ার ফ্লো ইনক্রিজ করে, যদি এই উপরে যে ওয়াটার মলিকিউলটা রয়েছে সেটা যদি এয়ার ফ্লোর মাধ্যমে সরে যায় তাহলে ইভাপোরেশনের রেট ইনক্রিজ করবে। যদি সারফেস এরিয়া বাড়িয়ে দেওয়া হয় তাহলেও ইভাপোরেশনের রেট ইনক্রিজ করবে। Next question. The property by the virtue of which carbon can form a carbon-carbon covalent bond is called, যে ক্ষমতার কারণে কার্বন সমযোজী বন্ধন তৈরি করতে পারে তাকে কি বলা হয়? অ্যালোট্রপি, কোভ্যালেন্সি,
টেট্রাভ্যালেন্সি নাকি ক্যাটিনেশন? অ্যালোট্রপি মানে হচ্ছে বহুরূপতা, কোভ্যালেন্সি মানে হচ্ছে সমযোজ্যতা, টেট্রাভ্যালেন্সি মানে চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন মানে হচ্ছে শৃঙ্খলীকরণ। কোন প্রপার্টির জন্য কার্বন কার্বন একটা লম্বা বন্ধন তৈরি করতে পারে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ক্যাটিনেশন। ক্যাটিনেশন প্রপার্টির জন্য কার্বন কার্বন লম্বা সমযোজী বন্ধন তৈরি করতে পারে এবং লং চেইন মলিকিউল তৈরি করতে পারে। অ্যালোট্রপি বহুরূপতা, কার্বনের বহুরূপতা দেখতে পাই, একটা হচ্ছে নিয়তাকার এবং অনিয়তাকার। নিয়তাকারের মধ্যে আমরা কি দেখতে পাই? হীরক দেখতে পাই বা ডায়মন্ড দেখতে পাই, গ্রাফাইট দেখতে পাই এবং ফুলারিন দেখতে পাই। ফুলারিন দেখতে পাই, যার মধ্যে হিরে হচ্ছে সব থেকে বিশুদ্ধতম রূপ কার্বনের, গ্রাফাইট হচ্ছে তাপ এবং তড়িতের সুপরিবাহী, ফুলারিন হচ্ছে যেটাকে তোমার ফুটবলের মতো স্ট্রাকচার হয় সেটা ফুলারিন, অনিয়তাকার হচ্ছে কোল, গ্যাস কার্বন, এগুলো হচ্ছে সবই কার্বনের অ্যালোট্রপি বা বহুরূপতা, ঠিক আছে। এবং খেয়াল রাখবে হীরের মধ্যে কার্বন থাকে sp3 হাইব্রিডাইজ এবং এর স্ট্রাকচারটা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল স্ট্রাকচার আমরা দেখতে পাই হীরের ক্ষেত্রে। গ্রাফাইটের ক্ষেত্রে আমরা লেয়ার স্ট্রাকচার দেখতে পাই এবং এই দুটো স্তরের মানে স্তরীভূত স্ট্রাকচার দেখতে পাই, যেখানে হেক্সাগোনাল স্ট্রাকচার দেখতে পাই এবং একটা হেক্সাগোনালের উপর আর একটা হেক্সাগোনাল চাপানো থাকে এবং দুটো লেয়ারের মধ্যে যেহেতু গ্যাপ থাকে তার জন্য, এবং এই দুটো লেয়ারের মধ্যে কি থাকে? অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যেই আনপেয়ার ইলেকট্রনটা আমাদের ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে, আমাদের নয় সরি, গ্রাফাইটের ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হেল্প করছে। আমি না কথায় কথায় তোমার আমার এরকম করে কথা বলি, এটাকে করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হেল্প করছে। আচ্ছা, আর একটা খেয়াল রাখবে, কার্বনের সব থেকে নিউলি ইনভেন্ট একটা অ্যালোট্রপ যেটা হচ্ছে গ্রাফিন, এটা নিয়ে নতুন প্রচুর কাজ হচ্ছে, যেটা ন্যানো টিউব, ন্যানো শীট তৈরি করা হচ্ছে, সেটাও কিন্তু একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, কিন্তু এটা গ্রাফাইটের মতো লেয়ার্ড ফর্মে থাকে না, এটা শীট ফর্মে থাকে, যে হেক্সাগোনাল স্ট্রাকচারটা একটা শীট ফর্মে থাকে। কোভ্যালেন্সি বা সমযোজতা ছেড়ে দাও, টেট্রাভ্যালেন্সি মানে হচ্ছে চারটে ভ্যালেন্সি রয়েছে, তার জন্য কি টেট্রাভ্যালেন্সি তো অন্যদের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো, সিলিকনের ক্ষেত্রে দেখতে পাবো, জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখতে পাবো, সালফারের ক্ষেত্রে দেখতে পাবো চারটে ভ্যালেন্সি। তো তারাও তো এরকম ক্যাটিনেশন প্রপার্টি দেখাতে পারতো, তারা তো দেখায় না। Next question. How many covalent bonds are present between the constituent atom in the molecule of butane and hexane respectively? Butane এবং হেক্সেনের অণুগুলিতে কতগুলি সমযোজী বন্ধন উপস্থিত? ভালো কোয়েশ্চেন এটা। 13টা 19টা 11টা 19টা 14টা 20টা নাকি 10টা 16টা? যে এটা জানে না, মানে যেটা নিয়মটা জানে না, সেই কোয়েশ্চেনটা কোনো মতেই অ্যাটেম্প্ট করতে পারবে না। বিউটেন মানে হচ্ছে 4টে কার্বন, তাই তো? বিউটেন মানে হচ্ছে 4টে কার্বন, আর হেক্সেন মানে হচ্ছে 6টা কার্বন। এবার এখানে আছে বিউটেন, হেক্সেন, মানে দুটোই হচ্ছে আমার স্যাচুরেটেড কার্বন এবং দুটোই হচ্ছে আমার অ্যালকেন, এবং অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? CnH2n+2। তাহলে এখানে সংকেত কি হবে? C4H10। আর কার্বনের ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে কি হবে? C6H12H14। তাহলে এখানে এবার তোমাকে বলেছে যে কতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে, 4টে কার্বন বানাও। একটু মানে বোঝাতে গেলে একটু লেন্দি প্রসেস। 4টে কার্বনের সবার ক্ষেত্রে হাইড্রোজেন দাও। কটা হচ্ছে? এর 3টে, এর 2টো, 5টা, এর 2টো, এর 3টে, তাহলে 10টা টোটাল, এখানে 10টা হচ্ছে। আর এখানে হেক্সেন দিয়েছে না, তো এখানে আমরা দেখব 10টা, 11টা, 12টা, 13টা, 13। আর এখানে কি দেখতে পাচ্ছি? কার্বন, 6টা কার্বন বানাও। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19টা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 13 and 19। ঠিক আছে, তাহলে যদি অ্যালকেন হয় আমরা কিভাবে বার করছি? এখানে দেখো কটা রয়েছে, টোটাল 14টা হাইড্রোজেন আছে। 14টা হাইড্রোজেন মানে 14টা বন্ড থাকবে। আর কটা থাকছে এখানে? 6টা। তাহলে 6 থেকে আমাকে কটা বাদ দিতে হবে? 6 থেকে একটা বাদ দিয়ে দিতে হবে। 1 2 3 4 5, যেহেতু
চেইন স্ট্রাকচার যদি হয় তাহলে সেখান থেকে আমাকে একটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 5 যোগ করব। এখানে কটা আছে? 10টা থেকে এখানে আছে 4টে কার্বন। 4টে কার্বনের মধ্যে কটা বন্ড থাকবে? 3টে বন্ড থাকবে। তো 10টা হাইড্রোজেন আর 3টে কার্বন বন্ড, তাহলে হচ্ছে 13টা। এইভাবে আমরা বার করতে পারবো। আমাকে যদি বলতো যে এখানে ধরো C8 আর 2 গুণে 16 আর 2 হচ্ছে 18, তাহলে কটা থাকতো? 18টা। 18 প্লাস এখানে 7টা করে দিতাম, তাহলে ততগুলো আমার বন্ড থাকতো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। What is the chemical name of the compound responsible for the cooling sensation in mint leaf? Mint leaf এর মধ্যে যে cooling sensation বা শীতল অনুভূত হয় সেটার জন্য কোন রাসায়নিক যৌগটি দায়ী? ইথানল, মিথানল, ক্যাফিন নাকি ক্যাপসিন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মেনথল। মিথানল বলছি, মেনথল হচ্ছে থাকে মিন্টের মধ্যে, যার জন্য একটা কুলিং ফ্লেভার আমরা পাই। ইথানল কোথায় থাকে? ইথানল হচ্ছে অ্যালকোহল, এটা এর মধ্যেও অ্যালকোহল রয়েছে, মিথানল ও এল অ্যালকোহল গ্রুপ রয়েছে। ক্যাফিন কোথায় থাকে? ক্যাফিন থাকে কফিতে। ক্যাপসিন কোথায় থাকে? ক্যাপসিন থাকে লঙ্কাতে, ক্যাপসিকামে ক্যাপসিন থাকে। নেক্সট কোয়েশ্চেন 32, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্যাচুরেটেড হাইড্রোকার্বন? নিম্নলিখিতের মধ্যে কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন? C3H8, C4H8, C6H6, C2H4। কোনটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন একটাই আছে, অ্যালকেন। আর অ্যালকেন হলে কি হবে? CnH2n+2, তো এটা দেখো অপশন এ হচ্ছে এই ফর্মুলা মানছে। C4H8 হয়, এটা হতে পারে আমার যে সাইক্লিক মলিকুল, অথবা অ্যালকিন যদি আমি মানে সিঙ্গেল চেঞ্জ করি। C6H6 এটার নাম হচ্ছে বেনজিন, এটার নাম হচ্ছে বেনজিন, হেক্সাগোনাল স্ট্রাকচার উইথ অল্টারনেটিভ ডাবল বন্ড। আর C2H4 এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, অ্যালকিন, অ্যাসিটিলিন, সরি অ্যাসিটিলিন কেন বলছি, ইথিলিন। Next question, question number 33. Grignard reagent is represented as, Grignard reagent কে রিপ্রেজেন্ট কিভাবে করব? CH3BeF, CH3CaF, CH3MgCl, HMgH। Grignard reagent হচ্ছে একটা অর্গানোমেটালিক এবং এর মধ্যে থাকে Mg, অ্যাকচুয়ালি R, Mg এবং X, এটা হচ্ছে Grignard reagent। R মানে হচ্ছে যে কোনো অ্যালকিল গ্রুপ, যেহেতু গ্র্যাজুয়েট লেভেল এক্সাম এটা, তাই এই জিনিসগুলো কিন্তু একটুখানি মাথায় রাখবে। আর এটা হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন মলিকিউল। তো গ্রিগনার রিএজেন্টের ক্ষেত্রে Mg থাকবে, খেয়াল রাখবে, এবং একটা অ্যালকিল গ্রুপ থাকবে। অ্যালকিল গ্রুপ যা কিছু হতে পারে, CH3 হতে পারে, C2H5 হতে পারে, C3H7 হতে পারে, এখানে কোনো সাইক্লিক স্ট্রাকচার যা খুশি হতে পারে, এবং এই গ্রিগনার রিএজেন্টে খেয়াল রাখবে একটা Mg থাকবে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম থাকবে এবং একটা হ্যালোজেন থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে ম্যাগনেসিয়াম নেই, এখানে ম্যাগনেসিয়াম আছে কিন্তু দুটোই হাইড্রোজেন আছে, তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। মিথাইল ইথাইল কিটোন ইজ অলসো নোন অ্যাজ, মিথাইল ইথাইল কিটোন, মিথাইল মানে হচ্ছে CH3 গ্রুপ, ইথাইল মানে হচ্ছে C2H5 গ্রুপ। CH3 কিটোন মানে O C2H5, এটার নাম কি হবে? প্রথমত এটা কতগুলো কার্বন রয়েছে? টোটাল 3টা কার্বন রয়েছে। 3টা কার্বন হলে প্রোপ হয়, তাই তো, প্রোপ হয়। আর কিটোনের ক্ষেত্রে আমরা, না মিথাইল ইথাইল কিটোন আছে, সরি আমি এস্টার বানিয়ে দিয়েছি, মাই ব্যাড। কিটোন আছে সি ডাবল বন্ড ও, তাহলে এখানে মিথাইল ইথাইল কিটোন আছে। কত নম্বর কার্বনে রয়েছে কিটোন গ্রুপটা? আমরা এখানে 1 নম্বর 2 নম্বর, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি, যেটা হচ্ছে 2-বিউটাওন। 2-বিউটাওন, 4টে কার্বন, 1টা 2টো 3টে 4টে, এবং 2 নম্বর কার্বনে রয়েছে ওন, এটা যদি 1 2 হয়, 4টে কার্বন বিউটাওন। দেখো এখানে এত কিছু তোমার জানার দরকারও ছিল না, তুমি সিম্পলি কি দেখবে কতগুলো কার্বন মলিকিউল আছে, 1টা 2টো 3টে 4টে কার্বন মলিকিউল আছে মানে বিউট হবে, 4টে কার্বন মলিকিউল আছে মানে বিউট হবে। তাহলে প্রথমে তো এই পেন্টা আর প্রোপা এই দুটো বাদ চলে গেল। এবার ওল হবে না ওন হবে। কিটোন আছে, কিটোনের ক্ষেত্রে ওন হয়, ওল কিসে হয়? ওল তো অ্যালকোহলে হয়।
এইটুকু জিনিস তো জানতে হবে কোন ফাংশনাল গ্রুপের শেষে কি রাখা হচ্ছে। আমি কিন্তু এটা অলরেডি পড়িয়েছি তোমাদেরকে, ঠিক আছে? খেয়াল রাখবে, 1 মানে হচ্ছে মিথ, 2 মানে হচ্ছে বিউট, 3 মানে হচ্ছে প্রোপ, 4 মানে হচ্ছে ইথ, এটা ইথ, 4 মানে হচ্ছে বিউট, 5 মানে হচ্ছে পেন্ট, 6 মানে হচ্ছে হেক্সা, 7 হচ্ছে হেপ্টা, 8 হচ্ছে অক্টা, 9 হচ্ছে নন ডেক, and 10 হচ্ছে, ওকে? Next question, question number 35. Which of the following does not belong to the family of organic compound? নিম্নলিখিত কোনটা অর্গানিক পরিবার মানে জৈব যৌগের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত নয়? ফিউরন, ডেকান, অ্যামোনিয়া, নোনেন। অর্গানিক কম্পাউন্ড নয় কোনটা? বাকিগুলো জানার দরকারই নেই। অ্যামোনিয়া কি অর্গানিক? অ্যামোনিয়া তো ইনঅর্গানিক। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। ফিউরানের মধ্যে ফিউরান এটা হচ্ছে একটা হেটেরো অ্যাটম, যেটা হেটেরো মলিকিউল, যার মধ্যে একটা অক্সিজেন অ্যাটম থাকে, ঠিক আছে? Okay, next question, question number 36. Which instrument is used to measure atmospheric pressure? বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অ্যামমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার না থার্মোমিটার? অ্যাটমসফেরিক প্রেসার, সঠিক উত্তর অপশন সি, ব্যারোমিটার। অপশন সি কেন? ব্যারোমিটার। অপশন ডি, হাইড্রোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? হাইড্রোমিটার দিয়ে হিউমিডিটি পরিমাপ করা হয়, আর্দ্রতা মাপা হয়। Next question, question number 37. An ammeter is used to measure. Ammeter দিয়ে কি পরিমাপ করা হয়? ভোল্টেজ, ইলেকট্রিক কারেন্ট, রেজিস্ট্যান্স নাকি পাওয়ার? অ্যামমিটার দিয়ে মাপা হয় হচ্ছে তোমার অ্যামমিটার, অ্যাম্পিয়ার, ইলেকট্রিক কারেন্ট মাপা হবে। Next question, which device বা what is the device used to measure the depth of the ocean? সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় অপশন সি, ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে। Next question, a device used to measure the intensity of earthquake is called. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? পলিগ্রাফ, গ্যালভানোমিটার, সিসমোগ্রাফ নাকি ক্রোনোমিটার? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, সিসমোগ্রাফ। এবং এখানে রিক্টার স্কেল ইউজ করা হয়, ঠিক আছে? পলিগ্রাফ তো ইউজ করা হয় হার্টের মুভমেন্ট দেখানোর জন্য, গ্যালভানোমিটার ইলেকট্রিক যে কারেন্ট রয়েছে সেটা মাপার জন্য ইউজ করা হয়, আর ক্রোনোমিটার হচ্ছে গ্রিনিচের যে ঘড়িটা আছে সেটা হচ্ছে ক্রোনোমিটার। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার? হিউমিডিটি মেজার করতে কি ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। আচ্ছা, একটু আগে কি আমি হাইড্রোমিটারে বলে দিলাম হিউমিডিটি? না, এটা হিউমিডিটি না, সরি, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারে হিউমিডিটি ইউজ করা হয়, এটা ভুল উত্তর আছে, ঠিক আছে? এটা তোমার ভুল উত্তর আছে। Next question, question number 41. A lactometer is used to test the purity of. Lactometer কিসের বিশুদ্ধতা পরিমাপ করা হয়? ওয়াটার, অয়েল, মিল্ক না হানি? ল্যাক্টোমিটার যখন বলছে মিল্কই হবে, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেনোমেনা অফ লাইট রেসপন্সিবল ফর দ্য ব্লু কালার ইন দ্য স্কাই। আকাশের নীল রঙের জন্য দায়ী কোন ঘটনাটি? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, স্ক্যাটারিং নাকি ডিসপারশন? আকাশের নীল রঙের জন্য দায়ী হচ্ছে তোমার স্ক্যাটারিং, বিক্ষিপ্তকরণ। রিফ্লেকশন তো হচ্ছে যেখানে যদি কোনো একটা সারফেস থাকে তার মধ্যে লাইট ইনসিডেন্ট করলো এবং সেটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল, এবং এখানে আমরা রিফ্লেকশনের ল পড়ি, এটা হচ্ছে আপাতন কোণ এবং এটা হচ্ছে প্রতিফলন কোণ। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, এবং আপাতন কোণ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। রিফ্র্যাকশনের ক্ষেত্রে কি পড়ি? রিফ্র্যাকশনের ক্ষেত্রে দুটো মিডিয়াম থাকতে হবে, একটা হচ্ছে ঘন মাধ্যম, একটা হচ্ছে লঘু মাধ্যম। যদি এটা লঘু মাধ্যম হয়, এটা ধরো সাপোজ এয়ার এন্ড এটা হচ্ছে গ্লাস, তাহলে কি হবে? আমরা জানি যে লাইটের স্পিড অফ লাইট ইজ ডিপেন্ড আপন দ্য মিডিয়াম on which it is traveling. যে মিডিয়ামে এটা ট্রাভেল করছে সেটার উপর ডিপেন্ড করছে। ধরো এটা হচ্ছে এয়ার, এখান থেকে একটা লাইট পড়লো, লাইটটা আসা উচিত ছিল এই বরাবর, কিন্তু যেই মুহূর্তে এই এয়ারটা গ্লাসের উপর পড়বে, এটা হচ্ছে ঘন মাধ্যম, এই ঘন মাধ্যমে পড়ে এর স্পিডটা কমে যাবে, এবং যখন এর স্পিডটা কমে যাবে তখন এ অভিলম্ব দিকে বেঁকে যাবে, ঠিক আছে? এবং অভিলম্ব দিকে বেঁকে যাবে, তাহলে যখন আমরা দেখছি এটা হচ্ছে তার
যে রাস্তায় যাওয়ার কথা ছিল সেই রাস্তায় যেতে পারলো না, সে এতটা পথ বেঁকে গেল, এটা হচ্ছে তার একটা চ্যুতি ঘটছে, একটা পাথওয়ে চেঞ্জেস হচ্ছে, যেখানে দুটো আলাদা মিডিয়াম থাকার জন্য হচ্ছে এবং সেখানে তার স্পিডের চেঞ্জের জন্য হচ্ছে। যদি উল্টোটা হয় আবার এখানটাতে দেখো, যদি এখানটাতে আমরা দেখি যে একটা লাইট, যেই লাইটটা আসছে হচ্ছে গ্লাস থেকে এবং সেটা যাচ্ছে এয়ারে, এটা আবার এয়ার, ঠিক আছে, তখন কি হবে, এখান দিয়ে পড়ছিল লাইটটা এরকম, লাইটটা যাওয়ার কথা ছিল এই বরাবর, ঠিক আছে, তার সে স্পিডটা তার বেড়ে গেল, তাহলে সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে আমরা এখানে কি পড়লাম, যে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে কি ঘটছে, তখন তখন স্পিড ইনক্রিজ করছে, স্পিড ইনক্রিজ করছে এবং অভিলম্ব থেকে, এই সরি, ঘন মাধ্যমে যাচ্ছে, তো ঘন মাধ্যমে যাচ্ছে, ঘন মাধ্যমে, ঘন মাধ্যমে, লঘু থেকে ঘনতে যাচ্ছে, ঘনতে গেলে এখানে ডেন্সিটি বেশি, স্পিড কমে যাচ্ছে, স্পিড ডিক্রিজ করছে এবং অভিলম্বের দিকে সরে যাচ্ছে। আর যখন ঘন থেকে লঘুতে যাচ্ছে, যেহেতু ডেন্সিটি কম, তার জন্য স্পিড ইনক্রিজ করছে এবং অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। আর ডিসপারশন হচ্ছে বিচ্ছুরণ। নেক্সট কোয়েশ্চেন, অ্যান অল্টিমিটার ইজ ইউজ টু মেজার, অ্যান অল্টিমিটার, একটা অল্টিমিটার কি মেজার করতে ইউজ করে, স্পিড, ডিস্টেন্স, অল্টিটিউড নাকি ডেপথ? বলো বলো, উত্তর বলো, অল্টিমিটার কি মেজার করে? অল্টিমিটার মেজার কি করবে, অল্টিটিউড করবে, ইজি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডিভাইস ইজ ইউজড টু মেজার দ্য স্পিড অফ উইন্ড, বাতাসের গতি পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? অপশন ডি, অ্যানিমোমিটার ব্যবহার করা হয়, বাকিগুলো জানো তোমরা। Which of the following colored light has the lowest frequency? নিম্নলিখিত কোন রঙের আলোর ফ্রিকোয়েন্সি সব থেকে কম, গ্রিন, ব্লু, রেড নাকি ভায়োলেট? লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে রেড এর। What is the temperature at which both the Fahrenheit and the Celsius scale have the same value? কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের একই ভ্যালু লক্ষ্য করব? ফারেনহাইট থেকে সেলসিয়াস, C/5 equals to F minus 32/9, এই ফর্মুলাটা দিয়ে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করি এবং সেলসিয়াস স্কেলের সঙ্গে যদি আমরা 273 অ্যাড করে দিই তাহলে আমরা কেলভিন স্কেলে চলে যাই, তাই তো? তাহলে এখানে যদি -40 ভ্যালু বসানো হয় তাহলে দুটোর ভ্যালু সেম আসবে এবং -40 তে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে আমরা সেম ভ্যালু পাবো। Which principle is used in the working of the atom bomb? পারমাণবিক বোমা তৈরি করার জন্য কোন কার্যনীতি ব্যবহার করা হয়? ফিউশন, ফিশন, রিঅ্যাকশন নাকি রেডিওঅ্যাক্টিভ ডিকে? পারমাণবিক বোমা তৈরি করার জন্য নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন ইউজ করা হয়, ফিশন। আর এটা ফিউশনের মাধ্যমে সূর্যের কেন্দ্রে শক্তি উৎপন্ন হয়, যে কোনো নক্ষত্রের কেন্দ্রে শক্তি উৎপন্ন হয় এবং ফিউশনের মাধ্যমে কিন্তু হাইড্রোজেন বোমাও তৈরি করা হয়, হাইড্রোজেন বোম তৈরি করা যাবে। Next question, question number 48. The working of a hydraulic press is based on which law? একটা হাইড্রোলিক প্রেসের কার্যকারিতা কোন নীতির ভিত্তিতে গড়ে উঠেছে? আর্কিমিডিস প্রিন্সিপাল, বার্নৌলিস প্রিন্সিপাল, পাস্কালস ল নাকি নিউটনস ল? হাইড্রোলিক প্রেসের প্রিন্সিপাল হচ্ছে অপশন সি, পাস্কালস ল। আর্কিমিডিস প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা দেখব যে জাহাজ কিভাবে জলের উপর ভাসছে, যতটা লিকুইড একটা বস্তু ডিসপার্স করতে পারছে ততটাই তার ওয়েট ডিক্রিজ করছে, এই সমস্ত প্রিন্সিপালস আমরা আর্কিমিডিসের ল থেকে পাচ্ছি। আর এখানটাতে হচ্ছে প্রেসার রিলেটেডই, যদি একটা খুব ন্যারো স্পেস হয় সেই ন্যারো স্পেসে আমরা দেখব যে এখানে অনেকটা লো প্রেসার ক্রিয়েট হচ্ছে। 49. Who invented an electrical dynamo? ইলেকট্রিক ডাইনামো কে আবিষ্কার করেন? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আলেসান্দ্রো ভোল্টা, মাইকেল ফ্যারাডে নাকি টমাস এডিসন? টমাস এডিসন কি আবিষ্কার করেন? টমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেন। ফ্যারাডে কিসের ইউনিট? কোয়েশ্চেন রইলো তোমাদের জন্য।
50. Which type of mirror is used by the dentist to see the large image of a patient teeth? দাঁতের ডাক্তারের রোগীদের দাঁতের ছবি বড় করে দেখার জন্য কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? প্লেন মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর নাকি সিলিন্ড্রিক্যাল মিরর? কোন ধরনের মিরর ইউজ করা হয়? ইউজ করা হয় কনকেভ মিরর, অবতল আয়না। একটা জিনিস খেয়াল রাখবে, কনকেভ মিরর আর কনভেক্স লেন্স এই দুটো একই টাইপের কাজ করে, ঠিক আছে? কনকেভ মিরর ইউজ করা হয় কারণ কনকেভ মিররেই আমরা দেখতে পারবো যে আমরা কোনো জিনিসকে এনলার্জ, যদি তার ফোকাস থেকে মানে আমরা যখন ফোকাস এবং পোলের মাঝখানে কোনো একটা জিনিসকে রাখছি তখন সেটার এনলার্জ ইমেজ দেখতে পাবো কনকেভ মিররের ক্ষেত্রে। কনকেভ মিরর কোথায় কোথায় ইউজ করা হয় এবং কনভেক্স মিরর কোথায় কোথায় ইউজ করা হয় সেটা দেখে। যখন একটা বড় কিছু জিনিস ছোট জায়গায় নিয়ে আসছি তখন সেটাকে বলা, তখন সেখানে আমরা ইউজ করছি কনভেক্স মিরর মানে ডাইভার্জিং মিরর, এবং এখানে কনকেভ মিরর হচ্ছে কনভার্জিং মিরর। The phenomenon of light responsible for the blue color, blue color আকাশের নীল কালারের জন্য কোন, এটা করলাম না একটু আগে, অপশন সি স্ক্যাটারিং। Next question, the sound waves are transverse waves, electromagnetic waves, longitudinal wave নাকি স্ট্যান্ডিং ওয়েভ? সাউন্ড ওয়েভ কি ধরনের ওয়েভ? সাউন্ড ওয়েভ হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? মানে পার্টিকলস গুলো এরকম এরকম মুভ করবে দৈর্ঘ্য বরাবর এবং যেদিকে মুভ করছে তার লেন্থ বরাবরই ভাইব্রেট করবে। The phenomena of The phenomena of total internal reflection is observed in আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোন ঘটনাতে দেখা যায়? মিরজ, ডিসপারশন অফ লাইট, রেইনবো ফরমেশন, অল অফ দ্য এভার। মিরজ মানে হচ্ছে মরীচিকা, মিরাজ মানে হচ্ছে মরীচিকা, মরীচিকাতে আমরা দেখতে পাই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এবং এখানে খেয়াল রাখবে রিফ্র্যাকশনও দেখা, রিফ্র্যাকশন অনেক সময় লেখা থাকে, রিফ্র্যাকশন অফ লাইটের ফলেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আমরা দেখতে পাই। Which of the following is used in the optical fiber? নিম্নলিখিত কোনটি অপটিক্যাল ফাইবারগুলিতে ব্যবহার করা হয়? রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন নাকি স্ক্যাটারিং? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবারে, তার জন্য যতটা ডেটা পাঠানো হয় সব ম্যাক্সিমাম আউটপুট আমরা পেতে পারি। The speed of sound is maximum, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কিসে? এয়ার, ওয়াটার, ভ্যাকিউম নাকি স্টিল? প্রথমত তো শব্দের গতিবেগ এখানে দেখো, এখানে তো ইজি করা, বিকজ সলিডে সব থেকে বেশি হয়, তারপরে লিকুইডে হয়, তারপরে গ্যাসে হয়। তো এখানে সলিড তো একটাই আছে, স্টিল। স্টিলের থেকেও বেশি কিসে হয়? অ্যালুমিনিয়ামে হয়, ঠিক আছে? অ্যালুমিনিয়াম গ্রেটার দেন স্টিল, খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 55। আ বডি ইজ সেড টু বি ইন ইকুইলিব্রিয়াম হোয়েন, একটা বস্তু ভারসাম্য অবস্থায় থাকে সেটা বলা যায় ইটস ভেলোসিটি ইজ জিরো, একটা বেগ শূন্য, ইটস অ্যাক্সেলারেশন ইজ জিরো, এর ত্বরণ শূন্য, দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন ইজ জিরো, এর উপর ক্রিয়াশীল মোট বল শূন্য, ইট মোমেন্টাম ইজ জিরো, এর ভরবেগ শূন্য। কখন সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে যখন তার নেট ফোর্স অ্যাক্টিং অন ইটস জিরো হবে। বেগ শূন্য হয়ে গেলে তো সেটা মানে রেস্টিং বডি হয়ে যাবে। ত্বরণ শূন্য হয়ে গেলে সেটা কি হবে? সমবেগে চলতে থাকবে, সমবেগে গতিশীল। আর ভরবেগ যদি শূন্য হয় তাহলে তো তোমার স্টিল মানে তোমার ভেলোসিটি জিরো হলে ভরবেগ শূন্য হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 56, which color divides the least deviates the least when passing through a prism? প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোন রঙের সব থেকে কম বিচ্যুতি ঘটে? ভায়োলেট, গ্রিন, ইয়েলো, রেড। রেডের সব থেকে কম বিচ্যুতি ঘটে, যার জন্য রেড হচ্ছে সিগন্যালে ইউজ করা হয়, যাতে অনেক দূর থেকে দেখা যায় কোন রকম ডিফ্লেকশন ছাড়া। দ্য ডিভাইস ইউজ টু কনভার্ট এসি টু ডিসি, এসি থেকে ডিসি তে রূপান্তর করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? জেনারেটর, মডারেটর, রেকটিফায়ার, ট্রান্সফরমার। এসি থেকে ডিসি তে কনভার্ট করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন সি হচ্ছে রেকটিফায়ার ইউজ করা হয়। জেনারেটরে কি হয়? ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। নেক্সট কোয়েশ্চেন, মোটরে কি হয়? মোটরে তোমার মেকানিক্যাল এনার্জি জেনারেট করা হয়। 58, আমরা শেষের দুটো কোয়েশ্চেনে চলে এসেছি। দ্য টার্ম হর্স পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড, হর্স পাওয়ার কিসের সাথে যুক্ত? আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা আমার বাজে মাথা। এনার্জি, পাওয়ার, ওয়ার্ক নাকি ফোর্স? হর্স পাওয়ার কিসের সাথে যুক্ত? হর্স পাওয়ার হচ্ছে তোমার ইউনিট পাওয়ারের, হর্স পাওয়ার ইজ আ ইউনিট অফ পাওয়ার। পাওয়ারের ফর্মুলা কি বলতো? পাওয়ারের ফর্মুলা
সরি। আচ্ছা, এখানে একটা খেয়াল রাখবে একটা জিনিস, 1 হর্স পাওয়ার is equals to 745.69 watts. অশ্ব ক্ষমতা। আর পাওয়ারের যদি ফর্মুলা জিজ্ঞেস করে, পাওয়ারের ফর্মুলা আমি দেখছিলাম যে তোমার ফিজিক্সের কিছু কিছু নিউমেরিক্যাল দিচ্ছে, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার, মানে যখন ইউনিট টাইমে এখানে আমরা পাওয়ার বার করতে পারবো ওয়ার্ক ডান বাই টাইম করে, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই টাইম করে। কিলোওয়াট, ওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট এগুলো সবই হচ্ছে পাওয়ারের ইউনিট। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেনে আমরা মুভ করছি, এবং তোমরা কতগুলো অ্যান্সার করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেসার? চাপের প্রেসার এসআই ইউনিট কি? জুল, নিউটন, পাস্কেলস নাকি ওয়াট? এসআই ইউনিট জিজ্ঞেস করেছে। এসআই ইউনিট হচ্ছে অপশন সি, পাস্কেলস, ঠিক আছে। নিউটন হচ্ছে ফোর্সের একক, জুল হচ্ছে তাপের একক, ওয়াট হচ্ছে পাওয়ারের একক, এবং সিজিএস একক কি প্রেসারের? ডাইন। ডাইনি নয় কিন্তু, ডাইন। কি হলো, আগেরটাও তো 59 ছিল না, আগেরটা 59 ছিল, সরি, আগেরটা 58 ছিল। হুইচ টাইপ অফ ওয়েভ ইজ লাইট? আলো কি ধরনের তরঙ্গ? মেকানিক্যাল ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাকি সাউন্ড ওয়েভ? লাইট ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইন্টারেস্টিং না? লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন? কারণ লাইটের মধ্যে পার্টিকেলস এর প্রপার্টিও আছে, ওয়েভের প্রপার্টিও আছে, এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন আমরা লাইটকে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক্যাল ফিল্ডের মাঝামাঝি যদি রাখা হয়, তাহলে লাইট কি করবে? ওই দুটো ফিল্ডের সমকোণে যে লাইনটা, যে অ্যাক্সিসটা পাচ্ছে সেখানে মুভ করবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে সবসময় যে মুভ করার জন্য কোন একটা মিডিয়াম লাগবে এরকম কিন্তু নয়। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিন্তু, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উইদাউট এনি মিডিয়ামও মুভ করতে পারে। ওকে, তাই জন্যই আমরা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ পড়ি। শূন্য মাধ্যমে কখনোই আমরা শব্দের গতিবেগ পড়ি না। যদি মিডিয়াম না থাকে তাহলে কিন্তু কখনোই সাউন্ড ট্রাভেল করতে পারবে না। মিডিয়াম থাকলে তবেই সাউন্ড ট্রাভেল করতে পারবে, বিকজ সাউন্ড ইজ আ ট্রান্সভার্স ওয়েভ, তাই তো? তো 7টা কোয়েশ্চেন আমরা করে ফেললাম। আজকে ফার্স্ট ক্লাস ছিল। ক্লাসটা কেমন লাগলো এবং এই সিরিজটা কন্টিনিউ করব নাকি করব না, তোমরা কি রেসপন্স করবে সেটা আমাদের জানিও, এবং 7টা কোয়েশ্চেনে কে কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা একদিন পর হবে, ঠিক আছে, একটা দিন গ্যাপ দিয়ে, বা আমরা কালকেও করতে পারি, দেখছি আমি, যেরকম হবে জানিয়ে দেবো তোমাদের।